রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আইটিএনএসি লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করব। তো ইংরেজির অনেকগুলো বিষয় আছে, কিন্তু আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর বয়েজ বিষয় নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, এই বয়েজের এটি হচ্ছে আমার প্রথম লেকচার। যদিও এর আগে আমি আরেকটি ক্লাস নিয়েছিলাম, আরও দু একটি ক্লাস নিয়েছিলাম বয়েজের ব্যাপারে, কিন্তু সেটা ছিল আনঅফিশিয়ালি। যেহেতু আমি অফিশিয়ালি আমাদের এই ক্লাসগুলো নিচ্ছি, তো প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বিশেষ করে আজকের এই ক্লাসটি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই মুহূর্তে আমাকে দেখে থাকো, তাহলে অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে বসবে, কারণ আমি যখন এগুলো করতে যাব তোমাদের এগুলো টুকে রাখতে হবে। অথবা দেখা গিয়েছে যে এগুলো ভিডিওটা তোমরা পরবর্তী টাইমে দেখে পজ করে এগুলো দেখে লিখতে পারবে। তো যাই হোক, আমি আমার কথাগুলো শুরু করি। তো এই বয়েজ নিয়ে এটা আমার প্রথম লেকচার। যেহেতু প্রথম লেকচার, তো বয়েজের বিষয় তোমাদেরকে যদি শিখতে হয়, তোমাদের বেসিক কিছু বিষয় জানতে হবে। তো বেসিক বিষয় জানতে গেলে তোমাদের সর্বপ্রথম কি জানতে হবে? তো আমি বলবো তোমাদেরকে অবশ্যই টেন্স জানতে হবে, সেন্টেন্স জানতে হবে। যখনই তুমি টেন্স এবং সেন্টেন্স জানবে, তখনই তুমি এই বয়েজগুলো করতে পারবে। তো তারপরেও যেহেতু আমি এর আগে অনেকগুলো ক্লাস নিয়েছি, বেসিক গ্রামারের অনেকগুলো ক্লাস নিয়েছি, সেই ক্ষেত্রে ওখানে আমি সেন্টেন্সের ব্যাপারে আলোচনা করেছি, টেন্সের ব্যাপারে আলোচনা করেছি। সো কীভাবে চিনবে এগুলো আমি তোমাদেরকে বলে দিয়েছি। তারপরেও আজকে যেহেতু আমি বয়েজের ক্লাসটি আবার নিচ্ছি, তো এটা পড়াতে গিয়ে তোমাদের যা যা লাগবে আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা বয়েজ করতে গেলে আমাদের অবশ্যই জানতে হবে সাবজেক্ট এবং অবজেক্ট ফর্ম, অর্থাৎ কেস জানতে হবে। তো আমি কেসের ডিটেলসে আজকে তোমাদেরকে পড়াবো না, যেহেতু বয়েজের পার্ট নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে তোমাদেরকে আমি শুধু সংক্ষিপ্ত আকারে বুঝিয়ে দেব যে কোন বিষয়গুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে বয়েজ করতে গেলে। তো আমরা জানবো সাবজেক্ট রূপ এবং অবজেক্ট রূপ কী জিনিস। তো আই হচ্ছে সাবজেক্ট এবং এর অবজেক্ট রূপ হচ্ছে কি মি। হি হচ্ছে সাবজেক্ট, এর অবজেক্ট রূপ হচ্ছে হিম। শি হচ্ছে সাবজেক্ট, তার অবজেক্ট রূপ হচ্ছে হার। উই হচ্ছে সাবজেক্ট, তার অবজেক্ট রূপ হচ্ছে আস। দে হচ্ছে সাবজেক্ট, তার অবজেক্ট রূপ হচ্ছে দেম। এবং ইউ হচ্ছে সাবজেক্ট এবং ইউ হচ্ছে অবজেক্ট ফর্ম। তো যাই হোক, এটি আমরা যখনই বয়েজ করতে যাব তখনই আমাদেরকে এটাকে অদল বদল করে করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মনে এখনও প্রশ্ন আছে, স্যার বয়েজ পড়তে গেলে আমাদের কি কি লাগবে সেটা বলতেছেন। ওকে ফাইন, এটা বলতেছি কারণ হচ্ছে এগুলো বলবো, এরপর আমরা বয়েজের মেন ডিটেলসে যাব। তো যাই হোক, তো বয়েজের আর যদি পারতে হয় আরও জিনিস পারতে হবে। সেটা হচ্ছে আমরা বলেছি যে তোমাদেরকে টেন্স পারতে হবে। কেন টেন্স পারতে হবে? আমরা জানি টেন্সের যে অক্সিলারি ভার্বগুলো আছে, সেই ভার্বগুলো থেকে তোমাদের চিনতে হবে কোনটা কোন টেন্স আছে। এবং আমরা জানি যে বয়েজের অক্সিলারি ভার্বগুলো আছে। তো বয়েজের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর। পাস্ট ইনডিফিনিট টেন্সের বয়েজের অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ এবং ওয়ার। ফিউচার ইনডিফিনিট টেন্সের বয়েজের সাহায্যকারী ভাব হচ্ছে শ্যাল বি অথবা উইল বি। আমি আগে বলে নিচ্ছি, এরপর আমি তোমাদের সাথে আরও বিষয় নিয়ে আলোচনা করবো। না হলে বয়েজটা ক্লিয়ারভাবে যদি তোমরা না বোঝো, তাহলে আমার ক্লাসটা বৃথা যাবে। এই জন্য আমি তোমাদেরকে ইন ডিটেলসে ক্লাসগুলো নেব। আমি চিন্তা করেছিলাম তোমাদের ক্লাসটা ইংলিশ টু ইংলিশ নিব, কিন্তু দেখা গেল যে তোমরা খুব ছোট, তাই আমি ইংলিশে টু ইংলিশ নিচ্ছি না। আমি তোমাদেরকে বাংলা ইংরেজি মিক্স করে বুঝিয়ে দিচ্ছি, যাতে তোমরা সহজে এগুলো চিনতে পারো, বুঝতে পারো, করতে পারো। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বয়েজের সাহায্যকারী ভাব হচ্ছে অ্যাম বিং, ইজ বিং কিংবা আর বিং। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে ওয়াজ বিং, ওয়ার বিং। এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে শ্যাল বি বিং অথবা উইল বি বিং। এরপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বয়েজের অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী ভাব হচ্ছে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। পাস্ট পারফেক্ট টেন্সের বয়েজের সাহায্যকারী ভাব হচ্ছে হ্যাড বিন। এবং ফিউচার পারফেক্ট টেন্সের বয়েজের সাহায্যকারী ভাব হচ্ছে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের দেখতেই পাচ্ছ যে আমরা যখনই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, তোমাদের মনে হয়তো অনেক প্রশ্ন জাগছে যে সাহায্যকারী ভার্বগুলো কী আবার জিনিস। এরপর ভাবছো যে এই সাবজেক্ট কী জিনিস। আমি কিন্তু এগুলো তোমাদের বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছি, তারপরেও আমি আজকে তোমাদেরকে একটু একটু করে বলে দেব। তো সাবজেক্ট অ্যাকচুয়ালি ভার্বের আগে যে অংশটা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে পাই, সেক্ষেত্রে আমরা যদি ভার্বকে কে দ্বারা প্রশ্ন করি, যেমন আমি যদি বলি রহিম ভাত খায়, এখানে খাওয়াটা হচ্ছে ভার্ব। তো ভার্বকে যদি আমি কে খায় প্রশ্ন করি, যে উত্তরটা পাবো সে উত্তরটা হচ্ছে সাবজেক্ট। তাহলে রহিম ভাত খায়, এখানে রহিম সাবজেক্ট। আমি আবার যদি বলি আমি স্কুলে যাই,
কে স্কুলে যায়। আমরা যখন এই ভার্বকে কে দ্বারা প্রশ্ন করব, তখন এই কে দ্বারা প্রশ্ন করলে আমরা যেই উত্তরটা পাবো সেই উত্তরটা হচ্ছে সাবজেক্ট। যেমন আমি স্কুলে যাই, একটু আগে বললাম, তো কে স্কুলে যায়, আমি স্কুলে যাই। আবার যদি বলি তারা মাঠে খেলাধুলা করে, তা কারা বা কে বা কারা মাঠে খেলাধুলা করে, তারা মাঠে খেলাধুলা করে। সো এগুলো হচ্ছে সাবজেক্ট। তো প্রিয় শিক্ষার্থীরা, আরও বিষয় আছে, তোমাদেরকে বলা হয়নি যে অবজেক্ট চিনব কীভাবে। আমরা বলেছি যে যখন ভয়েস করতে যাব আমাদের সাবজেক্ট অবজেক্টের ব্যবহারটা অনেক ভালোভাবে জানতে হবে। এজন্য আমি তোমাদেরকে পুনরায় সাবজেক্ট এবং অবজেক্টের বিষয়ে আলোচনা করছি। তো অবজেক্টটা হচ্ছে যখনই তুমি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করবে, তখন সেই যে উত্তরটা পেয়ে যাবে সেটা হচ্ছে অবজেক্ট। আর যদি উত্তরটা না পাওয়া যায় তাহলে সেটা হবে বাকি অংশ। আমি আবার বলছি, যখনই তুমি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করবে এবং উত্তর পাবে, উত্তর পাওয়া গেলে সেগুলো হচ্ছে অবজেক্ট, আর যেগুলোর উত্তর পাওয়া যাবে না সেগুলো হচ্ছে বাকি অংশ। তো এখন আমরা ভার্ব, বারবারই তোমরা বলছো যে স্যার ভার্ব বলছেন, ভার্বটা কীভাবে চিনবো? তাহলে সাবজেক্ট না হয় চিনলাম, ভার্বকে কে দ্বারা প্রশ্ন করে, অবজেক্ট না হয় চিনলাম, বাকি অংশ না হয় চিনলাম কি বা কাকে এরপর দ্বারা প্রশ্ন করে, কিন্তু স্যার ভার্ব চিনবো কীভাবে? তো ভার্ব চেনার জন্য আমি তোমাদেরকে বলবো যে সকল ওয়ার্ডগুলো কাজ করা বোঝায়। যেমন আমি যদি বলি আমি খাই, এটা একটা কাজ করা, এটা একটা ভার্ব। আমি স্কুলে যাই, এই যে যাওয়াটা বললাম এটাও কি একটা ভার্ব, কারণ কাজ করা বোঝাচ্ছে। যেই সকল শব্দ দ্বারা কাজ করা বা হওয়া বোঝায় সেগুলো হচ্ছে ভার্ব। ওকে, তো এখন অবজেক্ট, যেমন আমি ভাত খাই, আমি কি খাই? ভাত খাই। এখানে কি খাই প্রশ্ন করার পর আমরা উত্তর বললাম কি? ভাত খাই। সো কি খাই বলার পর কি হবে? যে উত্তরটা পেলাম সেটা হচ্ছে অবজেক্ট। সরি, তো আমরা ভার্বের আগের যেই অংশটুকু পাবো, অর্থাৎ কে দ্বারা প্রশ্ন করে যে অংশটুকু পাবো সেটা হচ্ছে সাবজেক্ট, এবং ভার্বকে কি বা কাকে দ্বারা যে অংশটুকু পাবো প্রশ্ন করে সেই অংশটুকু হচ্ছে অবজেক্ট, এবং কি বা কাকের বাইরে যেগুলো পাবো সেগুলো হচ্ছে বাকি অংশ। ওয়েল, তো এখন আমরা সাবজেক্ট এবং অবজেক্ট, ভার্ব এগুলোর সম্বন্ধে একটু হালকা আলোচনা করলাম। তো এখন তোমাদের যেটা জানতে হবে মেইনলি অক্সিলারি ভার্ব। আসলে অক্সিলারি ভার্বগুলো আমি তোমাদেরকে একটু সহজে বুঝিয়ে দিই। সেটা হচ্ছে টু বি ভার্ব। আমরা যখনই বলবো টু বি ভার্ব, অক্সিলারি ভার্ব হচ্ছে তোমার তিন প্রকার। কি কি? প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি, সেমি মডাল অক্সিলারি। তো প্রাইমারি অক্সিলারিটা কি? প্রাইমারি অক্সিলারি হচ্ছে টু বি ভার্ব। যেমন টু বি ভার্ব বলতে কি বোঝায়? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আমরা যে পাঁচটি ভার্ব বললাম, এই পাঁচটি ভার্ব হচ্ছে অক্সিলারি ভার্ব এবং টু বি ভার্ব। টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব কী কী? টু হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাজ, হ্যাভ, হ্যাড। টু হ্যাভ ভার্ব কী কী? হ্যাজ, হ্যাভ, হ্যাড। তখনই আমরা কোনো বাক্যে হ্যাজ, হ্যাভ, হ্যাড পাবো এবং এরপরে আরও প্রিন্সিপাল ভার্ব পাবো, তখন আমরা বুঝে নিতে হবে এগুলো হচ্ছে টু হ্যাভ ভার্ব। টু ডু ভার্ব কী কী তাহলে? টু ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড। টু ডু ভার্ব, আমি যখনই বলবো টু ডু ভার্ব, আমি যখনই বলবো টু হ্যাভ ভার্ব, আমি যখনই বলবো টু বি ভার্ব, তখনই বুঝে নিবে টু বি, টু হ্যাভ, টু ডু বলতে কী বোঝাচ্ছে? যে পর্যায়ক্রমে যে ভার্বগুলো বললাম সেগুলো হবে। যেমন টু ডু বলতে কি? ডু, ডাজ, ডিড। টু হ্যাভ বলতে হ্যাজ, হ্যাভ, হ্যাড। এবং টু ডু ভার্ব বলতে বোঝায়, টু বি ভার্ব বলতে কী বোঝায়? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ওকে, সো এখন আমাকে জানতে হবে তাহলে প্রাইমারি অক্সিলারি গেল, মডাল অক্সিলারিগুলো কী কী? মডাল অক্সিলারিগুলো আমি তোমাদেরকে একবার বলে দিই, এখানে যদিও লেখা নেই, আমি তোমাদেরকে বলি তাহলে বুঝে নেবে। শ্যাল, উইল, মে, ক্যান, শুড, উড, কুড, মাইট, মাস্ট, এগুলো হচ্ছে মডাল অক্সিলারি। স্যার সেমি মডাল অক্সিলারি কি? এই প্রশ্নটা যদি করো তাহলে বলবো সেমি মডাল অক্সিলারি হচ্ছে আসলে যে সকল ভার্বগুলো মেইন ভার্ব হিসেবেও কাজ করতে পারে এবং অক্সিলারি ভার্ব হিসেবেও কাজ করতে পারে, সেগুলো হচ্ছে সেমি মডাল অক্সিলারি ভার্ব। যেমন ডেয়ার। ডেয়ার অর্থ সাহস করে। এটা যখনই কোনো বাক্যে বসে, যদি মূল ভার্ব হিসেবে বসে, সেটা তখন সাহস করে, যে হি ডেয়ার্স টু ডু দ্য সাম, সে অঙ্কটি করার সাহস করে। এখন এখানে আর যদি আমি এটাকে অক্সিলারি ভার্ব বলি, হি ডেয়ার নট ডু দ্য সাম, সে অঙ্কটি করার সাহস করে না। এখানে ডেয়ার নট ডু, এখানে যখনই আমি ডু এর আগে ডেয়ার নট দিলাম, ডেয়ার নটটা তখন সাহায্যকারী হিসেবে কাজ করেছে। কিন্তু এর আগে কি বললাম? হি ডেয়ার্স। যখন ডেয়ার্স বললাম আর কোনো ভার্ব বললাম না, তখন এটাকে মেন ভার্ব হিসেবে কাজ করছে। ঠিক তেমনিভাবে নিডও একটা কি? সেমি মডাল অক্সিলারি। যখন এটা মূল ভার্ব হিসেবে কাজ করে, তখন এর আগে পরে কোনো ভার্ব থাকে না, এটা সিঙ্গেল থাকে। এবং যদি দেখা গিয়েছে যে এর পরে কোনো ভার্ব থাকে, হি নিড নট গো দেয়ার্স, তার সেখানে যাওয়ার দরকার নেই,
এখানে কি নিড একটা সাহায্যকারী ভার্ব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের ভয়েস করানোর আগে কিছু বিষয় নিয়ে আলোচনা করব বলেছি, সেগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম। আমাদের এই উপাদানগুলো লাগবেই। আমাদের সাবজেক্ট অবজেক্ট ফর্ম জানতে হবে, আমাদের জানতে হবে অক্সিলারি ভার্বগুলো, আমাদের চিনতে হবে একটা বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট কোনটি। এগুলো যদি আমরা চিনতে পারি অবশ্যই আমরা ভয়েস করতে পারবো। তো এখন আসি ভয়েসের বিষয়ে আলোচনা করতে। তো ভয়েস প্রথম অবস্থায় কাকে বলে বলবো, ভয়েস কাকে বলে? আসলে ভয়েসের সংজ্ঞাভাবে না দিয়ে আমি সহজে বুঝাই দিই। যেমন আমি যদি বলি আমি ভাত খাই, আই ইট রাইস, তো এখানে কে খায়? আই। সাবজেক্ট কিন্তু সরাসরি কাজ করেছে। যখন কোনো বাক্যে সাবজেক্ট সরাসরি কাজ করে তখন সেটাকে বলা হয়, সেটা কি হয়? অ্যাক্টিভ ভয়েস। সরি, আমি বলতে ভুলে গিয়েছি, এই ভয়েসকে দুই ভাগে ভাগ করেছে। একটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটি হচ্ছে প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস কি, এটা তোমাদেরকে আমি চিনাবো, কারণ এটা না চিনলে দেখা গিয়েছে যে একটা বাক্য দিলাম, তোমাদেরকে বললাম ভয়েস চেঞ্জ করো, আমি অ্যাক্টিভ প্যাসিভ লিখে দিলাম না, তখন তোমাদের করতে অসুবিধা হবে। এজন্য আগে আমি তোমাদেরকে চিনিয়ে দেবো কীভাবে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস চিনতে হয়। তো ফাইন, আমি তোমাদেরকে বলবো ভয়েস হচ্ছে কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কি অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। এই দুই প্রকার হচ্ছে ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস তোমাদেরকে যদি অবশ্যই এটাকে চিনতে হয় তাহলে আমি একটা চেনার উপায় দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। তো অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? যখন সাবজেক্ট সরাসরি নিজে কাজ করে, সাবজেক্ট নিজে কাজ করে, সাবজেক্টের কর্তৃত্ব থাকে বাক্যে, তখন এটা হয় কি অ্যাক্টিভ ভয়েস। আর যখন সাবজেক্ট নিজে সরাসরি কাজ করতে পারে না, অবজেক্টটাই কাজ করে উল্টা। অবজেক্ট কাজ করে কীভাবে? যেমন আমি যদি বলি আমি ভাত খাই, এখানে আমি সরাসরি কাজ করতেছি কি ভাত খাচ্ছি, সেই ক্ষেত্রে এটাকে একটা অ্যাক্টিভ ভয়েস। কিন্তু যদি আমি বলি ভাত আমার দ্বারা খাওয়া হচ্ছে, এখানে কিন্তু আমি ভাত খাচ্ছি কিন্তু ভাত আমার দ্বারা খাওয়া হচ্ছে, এখানে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি এখানে দেখতেই পাচ্ছ বোর্ডে আমি একটা গঠন দিয়েছি। এটা আমি আগেও দিয়েছিলাম, কিন্তু যেহেতু আমাদের এটা ভয়েস নিয়ে প্রথম লেকচার আমি বলেছি, তোমাদেরকে দেখতে হবে। এটা এখানে দিয়েছি, প্রথমে অবজেক্ট হবে সাবজেক্ট, টেন্স পার্সন ও নাম্বার অনুযায়ী ভয়েসের সাহায্যকারী ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই বসে প্লাস সাবজেক্ট হবে অবজেক্ট। সো এটাকে যদি তোমাদের করতে হয়, আমি অবশ্যই তোমাদেরকে একটা বাক্য দিয়ে দিচ্ছি, তাহলে তোমরা সহজে বুঝো। আমি এগুলো মুছে ফেলছি, তোমরা অবশ্যই এগুলো লিখে নিবে। তো আমি একটা বাক্য দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দেই। যেমন আমি লিখলাম হচ্ছে হি ওয়ান্টস মানি, হি ওয়ান্টস মানি। আমি আরেকটা বাক্য লিখছি, হি হ্যাজ বিন called by him। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখছো এখানে আমি দুইটি বাক্য লিখেছি। একটি লিখেছি হচ্ছে হি ওয়ান্টস মানি, দ্বিতীয় বাক্যটি লিখেছি হি হ্যাজ বিন কল্ড বাই হিম। তো আমি দুইটি বাক্য কেন লিখলাম? আমি তোমাদেরকে আসলে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস চেনানোর জন্য আমি লিখলাম। তো এখন তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটা অ্যাক্টিভ ভয়েস আর এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। কিভাবে একটু খেয়াল করো। যদি কোনো বাক্যকে তোমরা প্যাসিভ ভয়েস বলতে চাও, তাহলে অবশ্যই মনে রাখবে সেই বাক্যের ভিতরে অবশ্যই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকতে হবে। আমাদের যে প্রিন্সিপাল ভার্বটা আছে তার পাস্ট পার্টিসিপল ফর্ম থাকতে হবে। এখন কথা হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েসও কিন্তু প্রিন্সিপাল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্মে থাকে, তবে সেটা সত্য হচ্ছে ওই প্রিন্সিপাল ভার্ব মানে পাস্ট পার্টিসিপলের ফর্মের পূর্বে হ্যাজ, হ্যাভ, হ্যাড থাকতে পারবে না, তাহলে সেটা প্যাসিভ ভয়েস হবে না। দেখো এখানে এই কল্ডের আগে হ্যাজ বিন আছে, শুধু হ্যাজ কিন্তু নাই। যদি শুধু হ্যাজ থাকতো তাহলে এটাকে অ্যাক্টিভ ভয়েস বলতাম। যেহেতু এটার আগে শুধু হ্যাজ নাই, হ্যাজ বিন আছে, তাহলে এটা একটা প্যাসিভ ভয়েস। অর্থাৎ যে কোনো বাক্যকে যদি তুমি প্যাসিভ ভয়েস বলতে চাও, তোমাকে মনে রাখতে হবে পাস্ট পার্টিসিপল ফর্ম থাকতেই হবে প্যাসিভ ভয়েসে, এবং তার পূর্বে অবশ্যই কোনো না কোনো অক্সিলারি ভার্ব থাকতে হবে। ওকে, কিন্তু সেই অক্সিলারি ভার্বের ভিতরে যেন হ্যাজ, হ্যাভ, হ্যাড না থাকে। যদি ওগুলো থাকে তাহলে সেগুলোকে তোমরা প্যাসিভ ভয়েস বলতে পারবে না, সেটাকে অ্যাক্টিভ ভয়েস বলতে হবে। ওকে, তাহলে এটা হচ্ছে একটা প্যাসিভ ভয়েস আর এটা হচ্ছে একটা অ্যাক্টিভ ভয়েস। দেখো এখানে যে ভার্বটা লিখেছি আমি, সেই ভার্বটা কিন্তু একটা প্রেজেন্ট ফর্মে আছে, আর এখানে যে ভার্বটা লিখেছি সেটা পাস্ট পার্টিসিপল ফর্ম এবং দুটো অক্সিলারি ভার্বস আছে। তো এখন
কথা হচ্ছে যে এটার ভিতরে যে পাস্ট পার্টিসিপল ফর্ম নাই বিদায়ী এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর যদি এটা পাস্ট পার্টিসিপল ফর্ম হতো এবং তার পূর্বে কোনো না কোনো অক্সিলারি ভার্ব থাকতো হ্যাজ হ্যাভ হ্যাড বাদে, তাহলে এটাকে আমরা অবশ্যই প্যাসিভ ভয়েস বলতাম। তাহলে আমি তোমাদেরকে এখন প্রথমেই, যেহেতু এটা একটা সাধারণ গঠনের উপর ভিত্তি করে আমরা করব, সেক্ষেত্রে একটু খেয়াল করো তোমরা। দেখো এখানে আমি যে বাক্যটা লিখেছি, প্রথম প্রশ্ন হচ্ছে এটা কোন টেন্সে আছে। প্রথম প্রশ্ন হচ্ছে এটা কোন টেন্সে আছে। এটা আছে কিন্তু একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। কীভাবে? এখানে আমরা যে ভার্বটা লিখেছি সেই ভার্বটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে এবং ভার্বের সাথে কি এস বাই এস আছে। আমরা জানি যে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং এস বাই এস যদি থাকে কোনো বাক্যে তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এখন আমরা ভয়েস করতে গেলে আমাদের প্রথমেই একদম সর্বপ্রথম লাগবে কি? অবজেক্ট। আচ্ছা বলো তো, হি ওয়ান্টস মানি এই বাক্যের ভিতরে অবজেক্ট কোনটা? খেয়াল করো একটু। আমি যদি এটাকে ভার্ব চিনে থাকি তাহলে সহজে আমরা চিনে যাবো অবজেক্ট কোনটা। দেখো ওয়ান্টস মানি, টাকা চায়। কে চায়? তাহলে চায় হচ্ছে হি, তাহলে এটা কি? সাবজেক্ট। আমরা বলেছি যে কে দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা আমরা পাবো সেটা হচ্ছে সাবজেক্ট। আচ্ছা তাহলে আমরা একটু অবজেক্ট কি, এটা কি অবজেক্ট নাকি বাকি অংশ সেটা বুঝবো কীভাবে? সেটাকে আমাদের যদি বুঝতে হয় অবশ্যই মনে রাখতে হবে যে হি ওয়ান্ট, সে চায়। সে কী চায়? সে টাকা চায়। আমরা যখনই বললাম কী চায় তখন উত্তর আসলো কি? টাকা চায়। তাহলে সেক্ষেত্রে এটা কি? একটা অবজেক্ট। তো এখন আমাদের ভয়েসের নিয়ম হচ্ছে প্রথমেই অবজেক্ট হবে কি? সাবজেক্ট। তাহলে এই বাক্যে অবজেক্ট কি আছে? মানি। তাহলে আমরা প্রথমেই অবজেক্টকে সাবজেক্ট নিয়ে আসলাম, মানি। তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। আজকে আমি আসলে খুবই দুঃখিত যে আমি যে মার্কার দিয়ে লিখছি এটা আসলে নীলকালির। নীলকালিটা একটু ঝাপসা দেখা যায়। তোমরা একটু কষ্ট করে একটু ব্রাইটনেসটা বাড়িয়ে তোমরা একটু দেখে নেবে। আসলে যদি বুঝতে পারো তাহলে কোনো সমস্যা নেই, যদি বুঝতে না পারো তাহলে বলবো একটু ব্রাইটনেসটা, মানে মোবাইলের যে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে তোমরা দেখে নেবে। তো যাই হোক, প্রথমে কি? অবজেক্ট হবে সাবজেক্ট। আমি মানিকে কিন্তু সাবজেক্টের স্থলে নিয়ে আসলাম। এরপর চিন্তা হবে এই বাক্যটা কোন টেন্সে আছে। আমি একটু আগে বলেছি যে এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ফাইন, তাহলে বলেছি কি? টেন্স, পার্সন ও নাম্বার অনুযায়ী ভয়েসের সাহায্যকারী ভার্ব। তাহলে এই বাক্যটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমাদের জানতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েসের সাহায্যকারী ভার্ব কি। অলরেডি আমি এখানে লিখে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা, এখানে লেখা আছে অ্যাম, ইজ, আর। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব যদি অ্যাম, ইজ, আর হয় তাহলে আমাদের এখানে অ্যাম অথবা ইজ অথবা আর আনতে হবে। আমি কিন্তু দেখো এখানে কিন্তু দিয়েছি পার্সন ও নাম্বার অনুযায়ী। পার্সন অনুযায়ী কিন্তু তিনটাই বসবে না, একটা বসবে। এখন মানির সাথে কি বসবে? তোমাদেরকে যখন আমি টেন্স পড়িয়েছি তখন আমি বলেছি, অবশ্যই বলেছি যে অ্যাম কোথায় বসে, ইজ কোথায় বসে, আর কোথায় বসে। একটু দেখো, খেয়াল করে একটু দেখো মানি কথাটা কোন পার্সন। পার্সন কিন্তু পারতে হবে। আমরা দেখেছি যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এই তিন প্রকার পার্সন হয়। তো ফার্স্ট পার্সনে আই আর উই হচ্ছে ফার্স্ট পার্সন। এটা কিন্তু ফার্স্ট পার্সন না অ্যাকচুয়ালি, কারণ এখানে আমি আই অথবা উই লিখি নাই। ইউ কিন্তু সেকেন্ড পার্সন, তাও লিখি নাই। লিখেছি আমি? লিখি নাই। কি লিখেছি? সেটা হচ্ছে লিখেছি কি? মানি। যেহেতু মানি লিখেছি, মানি কথাটা হচ্ছে একটা থার্ড পার্সন। এরপর বলেছি কোন নাম্বার। আমরা জানি যে নাম্বার একাধিক সংখ্যা বোঝালে সেটা হয় প্লুরাল নাম্বার, আর একটি সংখ্যা বোঝালে সেটা হয় সিঙ্গুলার নাম্বার। যেহেতু এখানে মানি লিখেছি আমি, সেক্ষেত্রে মানি বলতে টাকা বুঝিয়েছি। আমি এখানে মানিসগুলো লিখি নাই, টাকাগুলো লিখি নাই। সেক্ষেত্রে এটা একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে আমরা বলেছি ইজ বসে। কি বসে? ইজ বসে। ওকে, ইজ বসালাম। এরপর বলেছে কি যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন এখানে মূল ভার্ব আছে কি? ওয়ান্টস। ওয়ান্টস আছে। এখন ওয়ান্টসের পাস্ট পার্টিসিপল ফর্ম তোমাদের জানতে হবে, এটা তোমাদের মেমোরাইজ করতে হবে। তোমাদের অনেকগুলো বইয়ের ভিতরে দেখবে তোমাদের কনজুগেশন ভার্বস নামে একটা স্ট্রং ভার্ব অথবা উইক ভার্ব, রেগুলার অথবা ইরেগুলার ভার্ব, এরকম নামে একটা অধ্যায় আছে। সেই সূচিপত্র দেখে তোমরা এই ভার্বগুলো মুখস্থ করতে হবে। প্রতিদিন অন্তত 5টি মূল ভার্ব যদি মুখস্থ করো, তুমি হিসাব করে দেখো তুমি এক সপ্তাহে 35টি মূল ভার্ব মুখস্থ করতে পেরেছো। তাহলে তুমি অনেক ভাববে এক সময় তোমার শব্দের ভাণ্ডার, মূল ভার্বের ভাণ্ডার হয়ে যাবে তোমার কাছে। তো এই জন্য তোমাকে মুখস্থ রাখতে হবে। ওয়ান্টস অর্থ চাওয়া। যেহেতু ওয়ান্টস একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমাদের এটার পাস্ট পার্টিসিপল ফর্মটা জানি আমরা, ইডি যোগ করলে কি পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যায়। তাই ওয়ান্টসের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওয়ান্টেড। তাহলে পাস্ট পার্টিসিপল ফর্মের পর আমাদের কি চেয়েছে? বাই চেয়েছে। তো বাই যদি চেয়ে থাকে তাহলে আমাদের দিলাম বাই। ওকে, ফাইন। এরপর আমাদের কি করতে হবে? সাবজেক্ট হবে অবজেক্ট। একটু খেয়াল করো, এখানে সাবজেক্ট আছে কি? হি। আমি তোমাদের কিন্তু চিনিয়ে দিয়েছি যে ভার্বের আগে যে অংশটুকু আছে সেটা কিন্তু আমরা কে দ্বারা প্রশ্ন করে উত্তর পাই, সেই অংশটুকু হচ্ছে সাবজেক্ট। এখন হি যেহেতু একটা সাবজেক্ট, আমাদের কিন্তু চলে যাবে কি? এখানে বলেছে সাবজেক্ট হবে অবজেক্ট। এখন আমাদের
হি এর অবজেক্টটাকে যেখানে লিখে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা, হি এর অবজেক্ট হচ্ছে হিম। তো আমরা এখানে কি লিখব? হিম। তো এখন হি ওয়ান্টস মানি, এটার প্যাসিভ ভয়েস হচ্ছে মানি ইজ ওয়ান্টেড বাই হিম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে একটু সময় দেবো যে তোমরা এটা একটু লিখে নাও, কারণ আমি এরপরে চলে যাব হচ্ছে আরেকটি রুলসে এবং আরেকটি বাক্যে। যখন আমি চলে যাব তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে এগুলো যদি তোমরা না জানো তাহলে তোমরা কিন্তু এগুলো বুঝবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বলবো তোমরা এটা এখন টুকে নাও। আমি তোমাদেরকে জাস্ট কিছু সময় দিচ্ছি, টুকে নাও। তো প্রিয় শিক্ষার্থীরা, একটু জটপট করে লিখে ফেলো, কারণ এগুলো এই অক্সিলারি ভার্বগুলো এবং এই সাবজেক্ট এবং অবজেক্ট ফর্মগুলো তোমাদের কাজে লাগবে। তো আমি তোমাদেরকে এই সাবজেক্ট অবজেক্টগুলো লেখা হয়ে গেলে আমি তোমাদেরকে আরেকটি গঠনে চলে যাব। যেহেতু এটা আমার ভয়েস নিয়ে প্রথম লেকচার, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে, কারণ আমাদের হাতে আসলে খুব কমই সময় আছে। যেহেতু তোমাদের আগামীকাল আমি আরেকটি ক্লাস নিতে যাচ্ছি, সেই ক্ষেত্রে তোমাদেরকে একটু ঝটপট করতে হবে, কারণ এগুলো লেন্থি করা যাবে না, কারণ তোমাদের আরও বিষয় আছে, সেই বিষয়গুলো আমাকে শেষ করতে হবে। এরপর ফার্স্ট পেপারের প্যাসেজ পার্ট আছে, সেগুলো নিয়ে আমাকে কাজ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এগুলো দেখবে, এগুলো দেখলে তোমাদের সামনে যে পরীক্ষাটা আসতেছে সেই পরীক্ষার জন্য কাজে লাগবে। তো আমি এখন মুছে ফেলি, যদি লেখা হয়ে যায় তাহলে আমি মুছে ফেলি। এখন আমি আরেকটি বাক্য দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেব। আচ্ছা, আমি আরেকটি বাক্য লিখছি, যে আমি লিখলাম রানা গেভ মি আ পেন লাস্ট নাইট। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমি একটি বাক্য লিখেছি, সেটা লিখেছি রানা গেভ মি আ পেন লাস্ট নাইট। এখানে আমি কিন্তু ওইখানে কিছুই লিখিনি, অ্যাক্টিভ প্যাসিভ কিচ্ছু লিখিনি। আমি ধরো এটাকে ভয়েস করতে যদি বলি যে ভয়েস করো, তাহলে তোমাকে অবশ্যই এই বাক্যটিকে চিনতে হবে। তো কীভাবে চিনবে এটা অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে? এটা আমি তোমাদেরকে বলেছি যে এই যে ভার্বটি থাকবে সেটি অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম হতে হবে যদি এটাকে প্যাসিভ ভয়েস বলতে হয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ভার্বটা আছে এটা কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্মে নেই। যদি তোমরা পারো তাহলে আমি বলি গিভ। গিভ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম হচ্ছে গেভ এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গিভেন। তো খেয়াল করো এটা কিন্তু আছে পাস্ট ফর্মে। এখন আমাদের অবশ্যই যখনই ভয়েস করতে যাব আমাদের প্রথম কাজই হচ্ছে সাবজেক্টকে আইডেন্টিফাই করা, ভার্বকে আইডেন্টিফাই করা, অবজেক্ট এবং বাকি অংশকে আইডেন্টিফাই করা। যখন আমরা এগুলো খুঁজে পাবো তখন অবশ্যই আমরা এগুলো করতে পারবো। আমরা আগে এই বাক্যে সাবজেক্টকে খুঁজে নেই। যেহেতু গেভ একটা ভার্ব, শব্দের অর্থ দিয়েছিল বা দিল, ধরো আমি দিলাম দিল। এখন গত রাতে একটা কলম দিল, কে কলম দিল? রানা। আমরা তোমাদেরকে বলেছি যে সাবজেক্টকে যদি বের করতে হয় অবশ্যই ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সেটা হবে কি সাবজেক্ট। যেহেতু আমরা ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করে উত্তর পেয়েছি রানা, সেক্ষেত্রে রানা হচ্ছে সাবজেক্ট। এরপর আমরা আইডেন্টিফাই করব কি বা কাকে দ্বারা। কি বা কাকে দ্বারা যদি উত্তর পাই তাহলে সেগুলো হবে অবজেক্ট। তাহলে রানা দিল, রানা কি দিল? আ পেন, একটি কলম দিল, তাহলে এটা হচ্ছে কি একটা অবজেক্ট। আবার যদি বলি রানা একটি কলম দিল, কাকে দিল? তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে মি, আমাকে দিল। তাহলে রানা একটি কলম দিল, আমাকে দিল। আচ্ছা, এখন আমরা দেখো কি কাকের বাইরে কিন্তু আমরা আর এই কি কাকের বাইরে আমরা যে প্রশ্নগুলোর উত্তর পাবো সেগুলো হচ্ছে অবশ্যই বাকি অংশ ধরে নেব। এখন কি কাকের বাইরে আমরা কি আছে একটা অংশ পেয়েছি যে কখন দিল, গত রাতে দিল, এটা হচ্ছে আমাদের জন্য বাকি অংশ। তোমরা দেখতে পাচ্ছ যে এই বাক্যটা একটু বড়, যদিও আমি প্রথম গঠনের পরে এই বড় বাক্যটা যাওয়া ঠিক হয়নি, তারপরে দেখেছি যে তোমাদেরকে যদি একসাথে অনেকগুলো বুঝিয়ে দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে মনে হয় ভালো হয়। এই জন্য আমি এই বাক্যটা দিলাম যে একসাথে দুইটা অবজেক্ট আমরা যদি থাকে বাক্যে সেটা কিভাবে করব এবং বাকি অংশ থাকলে আমরা সেটা কিভাবে করব, সেটার জন্য তোমাদেরকে আমি এই বাক্যটা দিলাম। তো এখন কথা হচ্ছে যেহেতু এই বাক্যে আমরা দুইটা অবজেক্ট পেয়ে গেলাম, আমাদের প্রথম বলেছে যে প্রথমেই অবজেক্ট হবে সাবজেক্ট। এখন প্রশ্ন হচ্ছে কোন অবজেক্ট আমি নেব? যখন তোমরা দুইটা অবজেক্ট পাবা তখন অবশ্যই প্রোনাউন অবজেক্ট আগে নেবা, প্রোনাউন। তো এই বাক্যে প্রোনাউন তো বোঝোই, একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে প্রোনাউন। নাম আসলে নাউন, নামের পরিবর্তে মি, যেমন আমাকে আমি যদি বলি আমাকে তোমরা দেখতে পাচ্ছ, এখন আমি কিন্তু বলিনি
কামালকে তোমরা দেখতে পাচ্ছ এই কথা কিন্তু আমি বলি না, আমি বলছি আমাকে তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ আমার নামের পরিবর্তে, কামালের নামের পরিবর্তে আমি কি ব্যবহার করলাম, মি ব্যবহার করলাম। সেই ক্ষেত্রে এটা হচ্ছে প্রোনাউন অবজেক্ট। আর আমাদের যখনই দুইটা অবজেক্ট থাকবে অ্যাসার্টিভ সেন্টেন্সে, আমরা প্রোনাউন অবজেক্টটাকে আগে নিয়ে আসব। তাহলে প্রোনাউন অবজেক্ট কী আছে, মি। তোমাদেরকে বলেছি যে মি এর সাবজেক্ট রূপ আছে একটা, সেটা কি বলো তো, রাইট, আই। ঠিক বলেছো তোমরা। তাহলে মি এর সাবজেক্ট রূপ হচ্ছে কি, আই। এরপরে আমাদের জানতে হবে যে কোন টেন্সে আছে এটা। আমরা বলেছি একটু আগে যে এটা আছে পাস্ট রূপ, যেহেতু আছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্সে ভয়েসের সাহায্য করবে আমরা অলরেডি জানি, ওয়াচ অথবা ওয়ার। তা আইয়ের সাথে আমরা জেনেছি যে আই ফার্স্ট পারসন এবং থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা কি দিব, ওয়াজ দিব, এর জন্য ওয়াজ দিলাম। এরপরে বলেছি কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্ব আছে কি গেভ, এর পাস্ট পার্টিসিপল ফর্ম গিভেন দিলাম। তো আই ওয়াজ গিভেন। এখন আমাদের কি কিসের কাজ হয়ে গেল, প্রোনাউন অবজেক্টের কাজ হয়ে গেল। তো এটা কেটে দিলাম, মূল ভার্বের কাজ হয়ে গেল, এটাও কেটে দিলাম। এখন আমাদের বাকি আছে কি, আ পেন লাস্ট নাইট। তো তোমাদের বলি, যখনই তোমরা ভয়েস করতে যাবে তখনই তোমাদের মনে রাখবে যে তোমাদের যেই অবজেক্ট এক্সট্রা অবজেক্ট থাকলে আমরা বাইয়ের আগে, এবং এক্সট্রা বাকি অংশ থাকলে সেটাও কি আমরা বাইয়ের আগে দিয়ে দিব। যেহেতু আমরা জানি যে প্রথমে অবজেক্ট হবে সাবজেক্ট, এরপর টেন্স অনুযায়ী ভয়েসের সাহায্যকারী ভার্ব, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ভার্ব, এরপর আমরা গঠন অনুসারে জানি বাই দিতে হবে। কিন্তু এখন আমরা চাইলে বাই দিতে পারবো না, কারণ আমাদের যে অতিরিক্ত অংশগুলো আছে সেগুলো আমরা এখন এখানে উঠাই দেবো। তাই অতিরিক্ত অংশ হিসেবে আছে আ পেন, তাই এটা কেটে দিলাম। এরপর আছে কি লাস্ট নাইট, এটা উঠে দিলাম। এরপর আছে কি বাই, আমাদের ওই বাইটা বসে যায়, সাবজেক্ট হবে অবজেক্ট। যেহেতু রানা একটা নাম, রানার অবজেক্টও কী হবে, ওই নামটাই হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কী দিয়ে দিলাম, রানা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে এই বাক্যে আমরা প্রথমে করেছি প্রোনাউন অবজেক্ট আগে নিয়ে আসছি, তারপর পাস্ট ইনডিফিনিট টেন্স বিদায় ভয়েসের সাহায্যকারী ভার্ব দিয়েছি ওয়াজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়েছি, এরপর বাকি যে অবজেক্ট আছে সেটা দিলাম। এখন এখানে একটা বাকি অংশ আছে সেটাও দিয়ে দিলাম। এরপর গঠন অনুসারে বাই দিলাম, সাবজেক্টের অবজেক্ট ফর্ম দিয়ে দিলাম রানা, অর্থাৎ নাম যে কোনো নাম আসলে তার অবজেক্ট ফর্মও ওই নামটাই চলে আসে। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি তোমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্সেরই আরেকটা গঠন দেখাবো। একটু মনোযোগ সহকারে যদি দেখো তাহলে হয়তো বুঝতে পারবে। খেয়াল করো, আমি এখন যে বাক্যটা লিখব, আই ক্যান ডু ইট বয়েস। আমি এটা একটু তোমাদের সহজে বোঝানোর জন্য দিচ্ছি যে বয়েস লিখলাম কেন, বারবার বয়েস লিখি কেন। তো অ্যাক্টিভ প্যাসিভ লিখতে পারি। অ্যাকচুয়ালি তুমি বাক্যটা চিনো কিনা, যদি চিনো তাহলে করতে পারবে। এখানে লিখেছি কি আই ক্যান ডু ইট, এখানে ডু কিন্তু একটা মেইন ভার্ব। দেখো এটা কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্মে নাই, আছে নাই, এই কারণে এটাকে আমরা প্যাসিভ ভয়েস বলতে পারবো না, এটাকে আমাদের অ্যাক্টিভ ভয়েস বলতে হবে। আমরা এখন এই বাক্যটাকে যদি করতে চাই, আগে আমাদের সাবজেক্ট ভার্ব বের করি। ক্যান ডু, করতে পারে। কে করতে পারে, আই করতে পারে। আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। কি করতে পারি, এটা করতে পারি। তাহলে এটা কি অবজেক্ট, তাহলে আমাদের প্রথম কাজ কি, অবজেক্ট হবে সাবজেক্ট। ওকে ফাইন, ইটের অবজেক্ট ফর্ম তো সাবজেক্ট ফর্ম তো একই, আমরা ভালো করে জানি, ইট দিয়ে দিলাম। এখন হচ্ছে প্রবলেম, এরপর আমি যে গঠন লিখেছিলাম সেটা লিখেছিলাম, কি লিখেছিলাম, টেন্স পার্সন ও নাম্বার অনুযায়ী ভয়েসের সাহায্যকারী ভার্ব। কিন্তু একটু খেয়াল করো তো, এটা কি কোনো টেন্সে আপাতত বলতে পারবে? মোডাল সাহায্যকারী ভার্বগুলো হচ্ছে কি, যখন কোনো বাক্যে থাকে সেটা মুড অনুযায়ী টেন্স হয়। এটাকে তুমি চাইলে এখন প্রেজেন্ট ইনডিফিনিটিভ বলতে পারো, ফিউচার ইনডিফিনিটিভ বলতে পারো। এখন মডাল অক্সিলারি থাকলে আমরা কি করব, মডাল অক্সিলারি ভার্ব যদি থাকে কোনো বাক্যে, তাহলে একটা জিনিসই মাথায় রাখবে, সেটা হচ্ছে ওই মডাল অক্সিলারি সাহায্যকারী ভার্বটা চলে আসবে এবং বি বসবে। এতটুকুই কাজ, তোমাকে ওই খুঁজতে হবে না কষ্ট করে যে কোন টেন্সে আছে, সেই টেন্সের ভয়েসের সাহায্যকারী ভার্ব কি, এগুলো কষ্ট করে খুঁজতে হবে না। তাহলে এখানে এখানে যে সাহায্যকারী ভার্বটা আছে, ও হ্যাঁ, একটা জিনিস প্রশ্ন তোমাদের মনে হয়তো রয়ে যেতে পারে যে এটা সাহায্যকারী ভার্ব আর এটা যে মূল ভার্ব, এটা আমরা বুঝবো কীভাবে। দেখো একটু খেয়াল করো, এবারে ভার্ব আছে কয়টি, দুইটি। তাহলে শেষে যে ভার্বটি থাকবে সেই ভার্বটিকে আমরা মূল ভার্ব ধরবো, এবং তার আগে যতগুলো ভার্ব থাকুক না কেন সেগুলোকে আমরা অক্সিলারি ভার্ব ধরবো। যেহেতু এটা একটা সাহায্যকারী ভার্ব, অক্সিলারি মানে সাহায্যকারী, যেহেতু সাহায্যকারী ভার্ব, আমরা পড়েছি যে মডাল সাহায্যকারীর ভিতরে শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, আউট টু না অট টু অ্যান্ড গোয়িং টু, এগুলো বসে। এখন
ক্যান যেহেতু একটা মডাল অক্সিলারি ভার্ব, আমরা ওই মডাল অক্সিলারি ভার্বটা বসাবো, সাথে করে কি করব, বি যোগ করে দেবো। এখানে যদি শুড থাকতো শুড বি দিতাম, এখানে যদি উইল থাকতো তাহলে উইল বি দিতাম, এখানে যদি মাইট থাকতো তাহলে মাইট বি দিতাম। অর্থাৎ যে মডেল অক্সিলারি আসবে সেই মডেল অক্সিলারির সাথে বি যোগ করতে হবে। এরপরে আমাদের কি করতে হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। মূল ভার্ব আছে কি, ডু, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি, ডান। তোমাদেরকে পড়তে হবে, এই মূল ভার্বগুলো যদি না পড়ো তাহলে তোমরা এগুলো বুঝতে পারবে না, করতেও পারবে না। এরপরে কি করতে হবে, গঠন অনুসারে আমরা জানি বাই বসে সাবজেক্ট হবে অবজেক্ট, আই এর অবজেক্ট কি, মি, রাইট। খেয়াল করে এখন যখনই কোনো বাক্যে তোমরা মডেল অক্সিলারি পাবে তখন আগের গঠন থেকে একটু চেঞ্জ করতে হবে। টেন্স পারসন নাম্বার অনুযায়ী বয়েজের সাহায্যকারী ভার্বের পরিবর্তে তোমাদেরকে করতে হবে কি, ওই মডেল অক্সিলারি সাহায্যকারী ভার্বটি বসে প্লাস বি বসে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে আমি তোমাদের মাত্র 2টি গঠন করালাম। তো তোমাদের এই 2টি গঠন করালাম শুধুমাত্র আজকে, এটা আমার ভয়েসের প্রথম লেকচার বিদায় আমি তোমাদেরকে করালাম। পরবর্তী লেকচারগুলোতে তুমি বাকি নিয়মগুলো পেয়ে যাবে। তোমাদের আজকের কাজ হচ্ছে যে অক্সিলারি ভার্ব দিলাম, যে সাবজেক্ট অবজেক্ট ফর্ম দিলাম, টেন্সের যে কাজ দিলাম, তোমাদের এগুলো ভালো করে মুখস্থ করতে হবে, পড়তে হবে। তাহলে অবশ্যই তোমরা এই ক্লাসগুলোকে হ্যান্ডেল করতে পারবে, বুঝতে পারবে এবং পরীক্ষার ভালোভাবে দিতে পারবে, কমন পড়বে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের সাথে আর বেশি সময় দিচ্ছি না। তোমরা অবশ্যই এই ক্লাসগুলো মনোযোগ সহকারে করবে। আমি বারবার বলি, যখনই কোনো ক্লাস করতে আসবে, আমাদের যে কোনো ক্লাসই করতে আসো, অবশ্যই খাতা কলম নিয়ে রাখবে। মনে রাখবে যে এটা তোমাদের নিজস্ব ক্লাসে বসে তুমি করছো, কখন তোমার খাতা দরকার পড়ে যাবে তুমি বুঝতে পারবে না। আর যেটা বিষয়, আমাদের এই ক্লাসগুলো তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে পাবে। তোমরা যেহেতু এখন ইউটিউব চ্যানেলে দেখছো, এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। কারণ সাবস্ক্রাইব করলে হবে কি, যে তোমাদের যেই বন্ধুগুলো এখনও এইগুলো পায়নি, এই ভিডিওগুলো ছড়িয়ে যাবে, দেখা যাবে যে সবারই উপকার হবে। তো যাই হোক, আমার মূল বক্তব্য হচ্ছে, আমাদের যখন এই ক্লাসগুলো দেখবে অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, না টেনে দেখবে। যখনই টেনে দেখবে কিছু বুঝতে পারবে না। এজন্য প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ক্লাসগুলো যখন করবে খাতা কলম নিয়ে করবে। আর আমি গার্ডিয়ানদেরকে বলবো, যারা আছে তারা অবশ্যই একটু যত্নশীল হবেন। আপনার বাচ্চা যখন ক্লাসগুলো দেখে তখন অবশ্যই আপনি একটু হেল্প করবেন, যাতে ও যদি কোনো অংশ বুঝতে না পারে, আপনি যদি শিক্ষিত মা বা বাবা হন, গার্ডিয়ান হন, তাহলে অবশ্যই তাকে হেল্প করবেন। তো যাই হোক, আজকে আমি আমার ক্লাসটাকে আর দীর্ঘায়িত করবো না। আজকে আমি এ পর্যন্ত থাকবো। সবাই ভালো থাকো এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত সময় মতো দেখতে থাকো। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।